ব্যতিক্রমী চিকিৎসক কবি। হ্যাঁ, তিনি চিকিৎসক হিসেবেও ব্যতিক্রমী এবং কবি হিসেবে তো বটেই। ডাক্তার ধীরেশ কুমার চৌধুরী চিকিৎসা অঙ্গনে খুবই পরিচিত ও জনপ্রিয় একজন চিকিৎসক, যিনি তার আপন চিকিৎসা বৃত্তে স্বতন্ত্র ভঙ্গিতেই কর্মরত আছেন বছরভর। দীর্ঘ ব্যস্ততার সাথে হাত ধরাধরি করেই এগিয়ে চলেছে তার কবিতা লেখা। আপাত অনায়াস ভঙ্গিতে তিনি কবিতা লেখেন। তার কবিতার বিষয় বর্ণনার স্বাতন্ত্র্যে এক বিদগ্ধ আধুনিকতার আবহ সৃষ্টি হয়। সময়ের মাপকাঠিকে তিনি খুব সহজেই ধরে রাখতে পারেন কবিতার মাধ্যমে। তিনি বোধহয় কবিতার মাধ্যমেই বলতে চান, আপনারে আমি দিতে আসি যে। সেই জন্যই তার কবিতার ভেতর যেমন আছে স্পর্ধিত প্রতিবাদ, তেমনি আছে কোমল প্রেমের চমকানি, অথবা সমসাময়িক ঘটে যাওয়া কোনো ঘটনার কথা। এ যেন জীবনবোধে ভরপুর কথন। তিনি কবিতাপথের অবিরাম পথযাত্রী। কল্পনাপ্রবণ মনকে সঙ্গী করে তার কবিতা এগিয়ে চলে। আবার একটি সতেজ ও স্বাভাবিক রোমান্টিক চেতনাকেও ধরে রাখতে পারেন। নিজের কবিতাকে নিয়ে বসিয়েছেন তারই নিজের মনোনজগতের উঠোনে। সত্যি কথা বলতে কি, সৃষ্টিশীল মানুষের সৃষ্টির মধ্য দিয়ে তার জীবনকে দেখা বড় কঠিন কাজ। তিনি বিস্ময়কর কবিতা লিখতে পারেন। এই কবি শাশ্বত এবং সুন্দরের পূজারী। ভবিষ্যতের উজ্জ্বল স্বপ্নে উদ্বেল হয়ে থাকতে পারেন কবিতার হাত ধরে। তাই তার কবিতাগুলির মননশীলতা সহজেই আমাদের দৃষ্টি আকর্ষণ করে। কবির কবিতার নেপথ্যে যত্ন আছে, মেধা, প্রজ্ঞা, আর মনন তার চেয়েও বেশি রক্ত, ঘাম, অশ্রু আর আবেগ। তিনি তার সক্রিয় প্রক্ষেপণে কবিতা লেখেন। কবিতার প্রতি অমোঘ আকর্ষণ ও অনুরাগ থেকেই বাংলা কবিতার নিরন্তর অধ্যয়ন। তিনি নিজেই বলেন, প্রকৃতপক্ষে তাঁর প্রিয় কবিদের কবিতা পাঠের আনন্দ ও তার কুহকতা তাকে টেনে নিয়ে যায় অবিরাম কবিতা লেখায়। কবিতার মায়া বৃক্ষে স্বপ্নতাড়িত এক মালিক। কবি ধীরেশ কুমার চৌধুরী নতুন ভঙ্গিমায় বাকশৈলী নির্মাণ করেছেন। নির্মিত হয়েছে অপরূপ পেলব অক্ষরবৃত্তের নিখুঁত বুননে কবিতা। সেই কবিতার শরীরে সুচারুরূপে বসেছেন একদিকে তার চিন্তাপ্রসূত মনন, অন্যদিকে হৃদয়গ্রাহী মধুর আবেবেদন। আর এভাবেই নিজের ভাষার সম্পান কবিতার ভাব তরঙ্গে স্বাভাবিকভাবে এগিয়ে চলেছে তরতর করে। কবি ধীরেশ কবিতার জন্য রজনী অতিবাহিত করেন শুধু আত্ম অন্বেষণে, আত্মমননে, আত্মখননে। নিজের বিবৃত ফলকগুলি এক এক করে নিসর্গ প্রেম, মানুষ ও চরাচরের ভেতরে জারিত করে দেখে নিতে চান সেই অপরূপ সৌন্দর্য আর অপার আনন্দকে। অনুভবে লিপ্ত থাকেন অনুপম সৃজনশৈলীতে। আদতে কবি ধীরেশ কুমার চৌধুরী প্রেমবিলাসী, আর অন্যদিকে পেশাদার চিকিৎসকের সূত্রে বর্ণিল অভিজ্ঞতাময় জীবনের বিবিধ বিভঙ্গ তার কবিতায় এক ভিন্নতর গঠন ও বাকশৈলীর নান্দনিক ব্যঞ্জনায় উন্নীত হয়েছে। কখনো নতুন উপমা, অনুপম চিত্রকল্প, নিখুঁত ভাষার প্রয়োগ, মাত্রাবৃত্তের সুচারু কৌশলে হৃদয়ে রঞ্জিত করেছেন বাংলা কবিতার পাঠক হৃদয়ে। কেবল রোম্যান্টিকতার ভেতরে নিজেকে নিমগ্ন রাখেননি, যেখানে অন্যায় অপূর্ণ, অশান্তি আঘাতের গভীরতা তার সংবেদী বিবেকী মন আর এক রকমের গভীরতায় মুক্তি পায় নিজের কবিতায়। তার কবিতা আমাদের কবিতা পাঠাভ্যাসকে বারবার উৎসাহিত করে। প্রকৃতপক্ষে ধীরেশ কুমার চৌধুরী তার সময়ের ভেতরে অবস্থান করেও সম্পূর্ণ ব্যতিক্রমী স্বর ও সুর রচিত করতে পারছেন নিজের কবিতার ভেতরেই। নিজের চারিত্রিক বৈশিষ্ট্যের মতো তার কবিতার অন্তরে আবহাবহে ভিড় করে ধ্যান গম্ভীর মানুষের ভাবনার সাবলীল সারল বিস্তার। যেন বালকের বিশাল আকাশ দেখার মতো অন্য এক রোম্যান্টিক মননের উদ্ভাস। কবিতার প্রতি গভীর অনুরাগে তিনি লিখেই চলেছেন তার নিজের মতন কবিতা। এই বিশেষ অনুষ্ঠানে কবিতা নিয়ে বাঙালির স্বতন্ত্র আবেগের কাছে নতজানু হয়ে সবিনয়ে কবিতা পাঠে ডাক্তার ধীরেশ কুমার চৌধুরী। প্রথম খরিদ্দার, এই কবিতাটি আমার করোনাকালে সময় লেখা।
করোনাকালে আমরা তো বিভিন্ন পেশার মানুষ কিভাবে কাটিয়েছেন সেই নিয়ে আমরা প্রচুর বিচলিত ছিলাম। আমরা চিকিৎসকদের খুব ব্যস্ততার মধ্যে গেছে, কিন্তু অন্যান্য পেশার মানুষজন প্রায় বলতে পারেন যে বাড়িতেই বন্দী ছিলেন, আর অনেকে তো তাদের খুব অসহায়ত্ব ছিল। কিন্তু একটা শ্রেণীর মানুষ কিভাবে কাটিয়েছেন সেটার খোঁজ কতজন রেখেছেন আমি জানি না, কিন্তু আমাকে খুব নাড়া দিয়েছে। যাদেরকে আমরা সচরাচর বারবণিতা বা বেশ্যা বলি, তারা আসলে কিভাবে কাটিয়েছেন এই করোনা কালটা। তো আমার তাদেরকে নিয়েই এই কবিতাটা। প্রথম খরিদ্দার। 3 সপ্তাহের বেশি হয়ে গেল নগ্ন হতে হয়নি। কি যে স্বস্তি, কি যে নিষ্কৃতি! না না, আপনারা যা ভাবছেন তা নয় একেবারেই। এ নগ্নতা সোহাগের নয়, চান ঘরেরও নয়, আদরের বা আবদারেরও নয়, সম্পর্কে জোরে নয়, প্রবঞ্চনারও নয়। এ হলো পেশাদারী নগ্নতা। লকডাউনের আগের দিন পর্যন্ত হতাম দিনে 3, 4 এমনকি 5 বার অবধি। কখনো বা এমনকি ক্লান্ত অচেতনে। কোনো বন্ধ, কারফিউ, যুদ্ধ, শরীর খারাপ, এমনকি মেয়েরই শরীর খারাপেও যা দিতে পারেনি একটা ভাইরাস, তা দিল আমাকে। একদিন নয়, এতটা দিনের। পৃথিবীর যেমন দরকার ছিল মুক্তি দূষণের থেকে, ঠিক তেমনি নগ্নতার থেকে আমাদের। এর মধ্যেও কড়ায় নাড়া পড়েনি তা নয়, আবদার, দাবি, এমনকি হুমকিও এসেছে বহুবার সেই একই নগ্নতার। ভিডিও কলিংয়ে, নতুবা নিদেন পক্ষে ফোন সেক্সে, সঙ্গে লকডাউন উঠে গেলে প্রতিশ্রুতি পেমেন্ট পাওয়ার। না, ইচ্ছাকৃত ফোনটা ধরেনি কারণ, একমাত্র ওই পুরুষটির ছাড়া। শরীরের সাথে মনটাও দিয়েছি যাকে। জানি এটা আস্পর্ধাই বটে, অলিগো, নিশ্চিত খানিকটা মন সেও দিয়েছে আমাকে। করেছে তো সেও নগ্ন আমাকে বহুবার, কিন্তু সে হাতে ছিল সোহাগ, আদরের ছোঁয়া প্রতিবার। এদিকে এতদিনের বিশ্রাম পেয়ে শীর্ণ হয়ে যাওয়া শরীরটাও হয়ে উঠেছে ভরাট। স্তন যুগল আর জনিও হয়েছে 8-60, একেবারে কচি, প্রায় প্রথম দিনটার মতন। পুরনো খরিদ্দারের কাছেও পাওয়া যাবে একটু বেশি দাম আর আলাদা যত্ন। ভাবছেন তো এ কদিনে ক্ষতি হলো কত? তাতে কি, বেঁচেছি এ কটা দিন যে অন্তত নিজের ইচ্ছে মতো। জানি হতে হবে নগ্ন আবার, তাও একটাই চাওয়া, লকডাউনের পরে খুলবো যেদিন আমার দ্বার, ওই লোকটাই যেন হয় নতুন আমার প্রথম খরিদ্দার। যশোধরা এক অনাম্য অঙ্গনা। যশোধরা আপনারা সকলেই জানেন তথাগত বুদ্ধের পত্নী। তথাগত বুদ্ধকে সারা পৃথিবী কে না চেনে, কিন্তু যশোধরাকে কতটা চেনে, তার অবদান কতটা মানুষ জানেন, সেটা খুব সন্দেহান। তো তাকে উদ্দেশ্য করেই বলতে পারেন যে তার প্রতি একটা বিনম্র আমার শ্রদ্ধা, সেই উপলক্ষেই আমার এই কবিতা যশোধরা এক অনাম্য অঙ্গনা। ত্রিস্মৃতি বিজড়িত আজ বৈশাখী পূর্ণিমা, আশ্চর্যের কি জগৎ জুড়ে চর্চিত হবে তোমারই মহিমা। জন্মদিনটা আমারও যে আজ, সেটা জানেন কত জানা। যশোধরা ছিল নাম সেই অনাম্য অঙ্গনা। জানি না সেই 13টি বসন্ত পেরেছিলাম কিনা হতে তোমার প্রিয়জন। সে রাত স্মরণে এলে আজও কুকড়ে ওঠে মন। চেয়েছিলাম রাখতে তোমায় বাহুতে বন্ধন, স্পর্ধা কত বড় আজও ভাবি প্রতিক্ষণ। রাখবো ধরে তাকে আমি, যে কিনা সবার তরে জ্ঞানী মহাজন। কোল আলো পড়ে এলো যেদিন পুত্র রাহুল, ত্যাগ করলে আমায় তুমি সাথে সব বিলাসবহুল। সন্তর্পণে করেছি পালন পুত্রের দায়িত্ব ভার, সক্ষম হয় সেও যাতে তোমার পথে চলা। অত্তদ্বীপে প্রজ্বলিত হয়েছিলে তুমি, নিঃস্ব আমি কত সে জানেন অন্তর্যামী। আমার কাঁধেতে দিয়ে তোমার পুত্রের ভার, পথ তুমি বেছে নিলে মুক্তিকে খোঁজবার। দৃপ্ত সেই সাধনার ফল তোমার বোধিক জ্ঞান, কিয়ৎ যে আমারও ছিল তাতে অবদান। লোকে নাই বা জানুক এতগুলো কথা, জানো তো প্রভু তুমি, প্রশমিত তাতেই মোর ছিল যত ব্যথা।
রক্ত মাংসে গড়া আমি নারী যশোধরা। বিনিদ্র কত রাতে ফেলেছি কত অশ্রু ধরা। প্রলোভন কত ছিল হতে বিপদগামী, কত রাজাই চেয়েছিল তাদের হই রানী আমি। বলতে পারো কিসে কম আমার সে সাধনা, রিপুর জ্বালা দমন করে যখন এক পূর্ণ যৌবনা। সংকল্প নিয়েছিলাম তোমার পথকেই করব গ্রহণ, বিনা আভরণ কাঁসায় বস্ত্র তাই মোর হলো বসন। যেদিন খুলে দিয়েছিলে আমায় তুমি সংঘের দ্বার, মোচন হয়েছিল সেদিন সব দুঃখ তোমায় হারাবার। তোমাতেই মুক্তি মোর, সে তোমাতেই স্থিতি। ভিক্ষুণীর আছেই বা কি দেবার তরে, কৃতজ্ঞ কর নিয়ে আমার শতকোটি প্রণতি। জানি ইতিহাসে যশোধরা আজ পুরো বিস্মৃতি। আক্ষেপ নয় বরং যেন মনে জাগবে প্রীতি, তোমার অহিংস বাণীতে যদি ফেরে সুমতি। বন্ধ হয়ে হিংসা দেশ, শান্ত হয় অদিতি। পদম চেনের পদমবুড়ি, খুব অবাক লাগছে তো পদম চেন পদমবুড়ি এসব নামগুলো শুনে। আসলে আমরা সেই মনে আছে লাউ বুড়ি, এরকম অনেক বুড়ির কথা আছে বাচ্চাদের। তো আমরা তো আমাদের নিজেদের রাজ্যের এই ধরনের অনেক গল্প বা অনেক অন্যান্য দেশেরও অনেক এ ধরনের চরিত্র রয়েছে। আমি বেড়াতে গেছিলাম সিকিমে, সিকিমের একটি জায়গার নাম পদমচেন। তো ওখানে গিয়ে আমার মনে হয়েছিল যে আচ্ছা এখানেও তো অনেক বুড়ি টুড়ি থাকে, তো এরকম নামটা যদি থাকে পদম বুড়ি, এবং সেটাকে নিয়ে কিছু সিরিজ কবিতা আমি লিখেছি মূলত বাচ্চাদের জন্য। তো সেটারই একটা কবিতা পাঠ করে শোনাচ্ছি। পদম চেনের পদম বুড়ি 2। পদম চেনের পদম বুড়ি, সুন্দর তার কাছের বাড়ি। জিমিলারা থাকে পাশে, বিকেল হলেই খেলতে আসে। জিমিলারা 3টি বোন, হাসি খুশি সারাক্ষণ। তাদের খুবই বাসে ভালো, বুড়ির বাসায় নাই কোয়ালো। রাতে যখন পড়ি আসে, পদম বুড়ি খেতে বসে। একটু দুধ আর একটু মুড়ি, চেটে পুটে খায় যে বুড়ি। বুড়ির বুড়োর বেজায় মেজাজ, বেশিরভাগই করে অকাজ। যতই হোক তার দাঁতের ক্ষয়, বুড়োর পেটে সবই সয়। জিমিলাদের সাথে করে ঘুরতে যায় রঙ্গিত নদীর ধারে। সবাই মিলে ধরে মাছ, পদম বুড়ি করে নাচ। পাহাড়ে ঘেরা পদম চেন, সবাই মিলে বেশ থাকেন। সিকিমের এই ছোট্ট গ্রাম সবার কাছে খুবই সুনাম। কোয়েলের কাছে, কোয়েলের কাছে বুদ্ধদেব গুহর অত্যন্ত জনপ্রিয় নামী উপন্যাস। কোয়েল তো একটা নদী, আপনারা যারা জানেন আমাদের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডে। তো সেখানের এই কোয়েল নদীকেই বেশ করেই কিন্তু বুদ্ধদেব গুহ আমার সবচেয়ে প্রিয়, যদি বলতে পারেন যে কোনো লেখক, তার এই লেখাটা। তো আমি সম্প্রতি এই ঝাড়খণ্ডে গেছিলাম এবং কোয়েল নদীটাকেও আমার কাছে দেখার সুযোগ হয়েছিল। আমি ইচ্ছে করে গেছিলাম পার্টিকুলারলি কোয়েল নদীটা দেখব। তো সেই কোয়েলের কাছে গিয়ে, কোয়েলের কাছেই আমার এই কবিতা। কোয়েলের কাছে। রেভন্ট লরিয়েল তো নয়, এমনকি ল্যাকমেও নয়। পাতি লোকাল কোম্পানির লিপস্টিক আর নেল পালিশ, দুটোই গাঢ় লাল, বড্ড কটকটে। আর পরনের শাড়ি আর ব্লাউজের রংটাও ব্রাইট হলেও কাপড়টা একেবারে ম্যালমেলে। এক ঝলকে বলতে গেলে একেবারেই চোখে পড়ার নয়। তুমি সেখানে এগিয়ে শত যোজন। এই বিরসতা কাটিয়ে যদি আর 2-1 বার তাকানো যায়, তাহলেই কিন্তু আলাদা মাদকতা, আলাদা গভীরতা, অমোঘ সে আকর্ষণ। তবে চাই জহুরির চোখ আর অবশ্যই একটা বন্য মন। পরতে পরতে যত খুলছি পরিধান, পাচ্ছি সদ্য ফোটা মোটা চালের ভাতের ঘ্রাণ। খিদে পেটে একটু ডাল সাথে পেলেই যেটা অমৃত সমান। না, নেই কোনো ন্যাকামো, নেই কোনো বাধা, বরং মনে হবে এই তো আমার বহুদিনের খুঁজে চলা সেই রাধা। নাইবা হলো কমনীয়, রমণীয়, লাবণ্যময়ী, তবুও সামনে দাঁড়িয়ে যেন এক বিরাট কিন্নরী মোহময়ী। বেপরোয়া আলাদা সে এক নিশা, মনে হচ্ছে আমরা যেন অসংযত মিথুন। এরপর যেই খুলছি অন্তর্বাস, ভেঙে যাচ্ছে
আমার এতদিনের সঞ্চিত সব মার্জিত রুচির আভাস। কামুক দৃষ্টিতে চেখে চলেছি সুডৌল পালামন মতন যুগল স্তন, পেলব মালভূমির তলপেট, আর অগভীর অথচ গভীর সেই নাভিমূল, আর অরণ্যাবৃত কামরসে টৈটম্বুর গহীন জনিখাত, যেন নিষিদ্ধ এক রসনার জলপ্রপাত, সামলাতে না পারলে নিশ্চিত যা এক মরণ ফাঁদ। যদি তুমি একে বল পরকীয়া, তবে তাই সই। অবৈধ অনৈতিক নিষিদ্ধ সেই বর্ণ ঘ্রাণ আর নাস্যরসের বাড়িতে সিক্ত হতে ছুটে যাব আবার তার কাছে, কবিরের কাছে। এক ঘন্টার ওষুধ। আসলে মহালয়ার সেই 1 ঘন্টা আমাদের সকলের কাছে, বাঙালির কাছে, ধর্ম, জাতি, বর্ণ, বৃত্ত সব নির্বিশেষে যেন একটা আলাদা অমোঘ আকর্ষণ, আলাদা পবিত্রতা, সুচিতা। আচ্ছা, কিন্তু আমি প্রচুর বয়স্ক মানুষকে দেখি, তাদের মধ্যেও অনেকে আছেন যারা স্মৃতি ভ্রংশ। আচ্ছা, তাদের কি কোনো রকম প্রভাব ফেলে এই মহালয়া? সেটা আমার প্রশ্ন বটে, এবং সেই প্রশ্নের নিরিখেই আমার এই কবিতাটাও লেখা, 1 ঘন্টার ওষুধ। যা চণ্ডী মধুকেট ভাদি দৈত্য দলনী। মহালয়ার ভোর 4টায় রেডিওতে মহিষাসুর মর্দিনী চণ্ডীপাঠ শুরু হওয়ার পর থেকেই চোখে মুখে একটা আলাদা চাকচিক্য, একটা উত্তেজনা। 85 পেরোনো যে মেসমশাই অন্য দিনগুলোতে যার বালখিল্য আচরণ সকলের জন্য অত্যন্ত বিরক্তিদায়ক, এমনকি তার জীবন সঙ্গিনী, তার ছেলে মেয়েদের কাছেও সেই তিনি কিনা 1 ঘন্টা কেমন শান্ত মুখে একটা অনাবিল সুখ আর প্রশস্তির প্রতিফলন। কি তার কারণ কেমন করেই বা বুঝতে পারেন আজ মহালয়া? এই নিগুড় রহস্যটা আজও অধরা সবার কাছে। ডাক্তার যাকে বলে দিয়েছেন অ্যাডভান্স অ্যালজাইমার্স, সেই মানুষটি কিনা বিশেষ দিনের এই 1 ঘন্টা একদম অন্যরকম। পরীক্ষামূলকভাবে মহালয়ার এই ক্যাসেট অন্যদিনেও মেসমশাইয়ের কানের কাছে বাজিয়ে দেখেছেন 24 ঘন্টার আয়া আরতি মাসি। কোনো লাভ হয়নি, এতটুকুও প্রতিক্রিয়া নেই, এতটুকু ভ্রুক্ষেপ নেই কি গান চলছে বা কি শব্দ হচ্ছে সেই নিয়ে। অথচ মহালয়ার দিনে ঠিক 4টেতে চালিয়ে দিলে ঠিক যেন স্থিতপ্রাজ্ঞ এক মানুষ। এই সময়টা দেখলে কে বলবে তিনি জগৎ থেকে প্রায় বিচ্ছিন্ন একজন? আসলে মহালয়ার এই বিশেষ মাহেন্দ্রক্ষণে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের এই চণ্ডীপাঠ এই মানুষটিকে নিয়ে চলে যায় তার সেই ছেলেবেলায়। চোখের সামনে ভেসে ওঠে সেই সব দৃশ্য, বাকি সব স্মৃতি মলিন হয়ে গেলেও যে স্মৃতিগুলো অমলিন। ছোট্ট গায়ের ছোট্ট উঠানে ছোট্ট সেই বাড়ির দুর্গাপূজা, মহালয়ার দিন থেকেই যে ঠাকুর গড়া শুরু, তারপর চোখের সামনে ধীরে ধীরে রূপ নেওয়া সেই অপরূপা। চতুর্থীতে একচালা প্রতিমা পুরো তৈরি, এর মধ্যে বাবার হাত ধরে গায়ের হাট থেকে পুজোর নতুন জামা। সবার জন্য, বিশেষ করে ঢাকির সাথে যে ছেলেটা আসবে কাসর বাজাতে, ওর জন্য নিজে বাছাই করে কেনা। পুজোর দিনগুলোতে মায়ের সেই নতুন সুতির শাড়ি পরে প্রসাদের ফল কাটা, পুজোর আয়োজন। 3 দিন ধরে গায়ের সবার জন্য পাত পেরে ভোগ তৈরি করার আয়োজন, সাথে পাড়ার অন্য সব কাকিমাদের সাথে নিয়ে। প্রতিদিন সন্ধ্যায় গান বাজনার আয়োজন, একদিন পাড়ার কাকুদের যাত্রাপালা। সবার আবদারে একদিন রবি ঠাকুরের কবিতা আবৃত্তি, আর অবধারিত মাঝখানে গিয়ে একটা লাইন আটকালে সামনের সারিতে বসা বাবার মনে করিয়ে দেওয়া, সেটা যে কবিতাই হোক। এরপর নবমীর রাতে সেই গান, নবমী নিশি গো তুমি আর যেন পোহায় না। বুক কচলিয়ে ওঠা সে এক অব্যক্ত অনুভূতি। তারপর বিজয়া দশমী, ভাসান, ফিরে এসে কোলাকুলি, প্রণাম, মিষ্টি মুখ, এইসব। এরই মধ্যে মহালয়ার সেই স্তোত্র পাঠ শেষের মুখে, শান্তি দিলে ভরি, দুঃখ রজনী গেল তিনি রহরি, প্রেম মধুর গীতি, বাজুক হৃদে নীতি, প্রাণে সুধা ঢালো, মরি গো মরি। এতক্ষণের শান্ত সমাহিত সেই মানুষটি, সেই চঞ্চলতা, সেই অকারণ ব্যাকুলতা আবার শুরু। মহিষাসুর মর্দিনী আসলে ডিমেনশিয়া নামক ওষুধেরও 1 ঘন্টার
বিনাশকারী বটে।